প্রক্ষেপকের বাকি অংশটা আমরা আজকে আশা করি শেষ করব। আমাদের এর আগে যেটা বের করছিলাম, আমরা বের করছিলাম যে একটা নির্দিষ্ট সময় পরে প্রক্ষেপকের বেগ নির্ণয় দেখাইছিলাম। আমরা এরপরে দেখাইছি যে স্মরণ, অনুভূমিক স্মরণ, উলম্বিক স্মরণ দেখাইছি। এরপর আমরা দেখাইছি উত্থানকাল, সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে উত্থানকাল কত সেটা বের করছিলাম। এবং এখান থেকে আমরা একটা জিনিস বের করছি, সেটা হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা কত সেটা বের করছি। আর একটু বাকি আছে আমাদের, আজকে সেটা আমরা শেষ করব। সেটা হচ্ছে একটা প্রক্ষেপক নিক্ষেপের পর কত দূরে গিয়ে পড়ে, অর্থাৎ কত দূরে গিয়ে আঘাত করে, সেই অনুভূমিক দূরত্বটা বের করতে হবে, যেটার নাম হচ্ছে পাল্লা। পাল্লা। আরেকটা জিনিস আমরা বের করবো, সেটা হচ্ছে এই প্রক্ষেপকটি কতক্ষণ শূন্যে ভেসে থাকবে, বা এভাবে বলতে পারি যে নিক্ষেপ করার পর ভূমিতে পড়া পর্যন্ত যে সময়টা, সেই সময়টা আমরা বের করবো। এটার নাম হচ্ছে তোমার বিচরণ কাল। তার দুইটা রাশি, একটা হচ্ছে পাল্লা আর একটা হচ্ছে তোমার বিচরণ কাল। আচ্ছা, তো পাল্লা আমরা কিভাবে লিখতে পারি? পাল্লা হচ্ছে নিক্ষেপের পর প্রক্ষেপক যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে ভূমিতে ফিরে আসে তাকে কি বলে? প্রক্ষেপকের পাল্লা বলে। তাকে প্রক্ষেপকের পাল্লা বলে। ঠিক আছে, একে আর দ্বারা প্রকাশ করা, অর্থাৎ পাল্লা হচ্ছে যে দূরত্ব অতিক্রম করে ভূমিতে পড়বে, সেই দূরত্বটা হচ্ছে পাল্লা। এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর কেন? রেঞ্জ। পাল্লার ইংরেজি শব্দ হচ্ছে রেঞ্জ। রেঞ্জ থেকে আসছে তোমার আর। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক পড়াবো, সেটা হচ্ছে আরেকটা সংখ্যা পড়াবো, বিচরণ কাল। বিচরণ করে যতক্ষণ বা যতক্ষণ শূন্যে থাকে, সেটা হচ্ছে বিচরণ কাল। নিক্ষেপের পর প্রক্ষেপক যতক্ষণ শূন্যে থাকে, বা যে সময় পর ভূমিতে ফিরে আসে, তাকে প্রক্ষেপকের বিচরণ কাল বলে। বুঝছো? এই দুটো সংখ্যা, এটা বইতে আছে। বই আমরা এখানে হয়তো তোমাদের লেখা হয়তো বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিলাম, বই থেকে সংখ্যা দুটা পড়ে নেবে। এখন আমরা দেখাবো এই দুইটা রাশি এর কীভাবে বের করে, বা এদের জন্য ম্যাথমেটিক্যাল এই যে প্রতিবেদনটা, সেটা আমরা এখন দেখাবো। কীভাবে আমরা পাল্লা বের করবো, কীভাবে বিচরণকাল বের করবো। আচ্ছা, তো আমরা এখন মুছে ফেলি। এটা একটু লেখা হয়তো বোঝা যাচ্ছে না মোবাইলে, অসুবিধা নেই, তোমরা বই থেকে পড়ে নিবা। মূল ব্যাপারটা হচ্ছে তোমার নিক্ষেপের পর যেই দূরত্ব অতিক্রম করে, অনুভূমিক দূরত্ব, অনুভূমিক স্মরণ যতটুকু হবে, সর্বোচ্চ, অর্থাৎ নিক্ষেপ করলাম এখান থেকে, পড়লো ধরো ওখানে, তো এখান থেকে ওখানে যে দূরত্বটা, অর্থাৎ নিক্ষেপের স্থান এবং যেখানে পড়ছে ওই স্থানের যেই অনুভূমিক দূরত্ব, সেটাই হচ্ছে মূলত পাল্লা। আর এই পাল্লা অতিক্রম করতে, অর্থাৎ যতক্ষণ সে শূন্য ছিল বা যতক্ষণ বেশি ছিল প্রক্ষেপকটি, সেই সময়টাই হচ্ছে বিচরণ কাল। আমরা দুইটা রাশি এখন দেখাবো এখানে বের করে। আচ্ছা, আমরা প্রক্ষেপকটা আঁকি। এই হচ্ছে আমাদের প্রক্ষেপক। আমরা গত দুইটা ক্লাস এগুলো দেখাইছি। এটা হচ্ছে প্রক্ষেপক। আমরা এই পয়েন্ট থেকে নিক্ষেপ করছি একটা নির্দিষ্ট বেগে, ধরো v0 বেগে আমরা নিক্ষেপ করলাম। আমরা একটা নির্দিষ্ট কোণ θ0 কোণে আমরা নিক্ষেপ করছিলাম। নিক্ষেপ কোণ হচ্ছে θ0 আর v0 হচ্ছে আদি। এখন এই বস্তুটি উপরে গিয়ে আবার নিচে আসছে। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেটা হচ্ছে অনুভূমিক স্মরণ। আর এখান থেকে পর্যন্ত আসতে যে সময় লাগলো, সেটা হচ্ছে বিচরণকাল। আমরা একটা করে বের করি। প্রথমে আমরা বিচরণকালটা বের করি। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করো,
এই পয়েন্টে এটা হচ্ছে মূল বিন্দু। আমরা বলছিলাম যে পয়েন্ট থেকে নিক্ষেপ করা হবে বস্তুটিকে সেটা হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দুতে আমরা জানি অনুভূমিক সরণ এবং উলম্বিক সরণ দুটাই হচ্ছে 0। আমরা বলছিলাম এটা x অক্ষ এবং এটা y অক্ষ। তাহলে এখানে মূল বিন্দু হচ্ছে এটা, এই পয়েন্টে x এর মানও 0 আবার y এর মানও 0। এখন এখানে x y এর মান 0 কারণ উলম্বিক সরণ নাই, উপরের দিকে উঠে নাই। এরপর দেখো যখন আমরা ভূমিতে ফিরে আসছি, কখনো যখন ভূমিতে ফিরে আসছি তখনও কিন্তু y এর মান 0, অর্থাৎ y এর মান 0 দুইবার হচ্ছে। সমগ্র গতিপথের মধ্যে y এর মান 2বার 0 হচ্ছে। প্রথম হচ্ছে শুরুতে অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে y এর মান 0, কারণ নিক্ষেপের মুহূর্তে ভূমিতে ছিল। y এর মান 0 মানে কি? y এর মান 0 মানে হচ্ছে বস্তুটির বা প্রক্ষেপকের উলম্বিক সরণ 0, অর্থাৎ উপরের দিকে উঠে নাই এখনো। হ্যাঁ, ভূমিতে আছে, সহজ কথা হচ্ছে ভূমিতে আছে, এর মানে এটা মানে হচ্ছে y = 0। তাহলে ভূমিতে শুরুতেই ভূমিতে আছে, আবার যখন ফিরে আসছে তখন আবার ভূমিতে ফিরে আসছে, অর্থাৎ ভূমিতে দুইবার আছে। একটা হচ্ছে শুরুতে, হ্যাঁ, নিক্ষেপের মুহূর্তে, আর নিক্ষেপ করার পর প্রক্ষেপক এই কিছুক্ষণ শূন্য ছিল, হ্যাঁ কিছুক্ষণ শূন্য ছিল, এরপরে আবার y = 0 হয়েছে। তাহলে y = 0 কবার হয়েছে? দুইবার। আচ্ছা, এখন আসো এই যে তাহলে y = 0 একবার শুরুতে আবার শেষে, আমরা y = 0 বসাবো। কোথায় বসাবো? y এর যে সূত্র আমরা গত ক্লাসে পড়েছিলাম বা তার সম্ভবত তার আগের ক্লাসে, y = v0 sin θ t - ½ gt², ওই সমীকরণে আমরা y = 0 বসাবো। 0 বসাইলে আমরা সমাধান করে t এর দুইটা মান পাবো। দুইটা কেন পাবো? দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, t এর -½ gt² আছে এই সমীকরণে। তোমরা জানো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, স্কুলে পড়ে আসছে। দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হয়। তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করে, অর্থাৎ y এর যে সমীকরণ সেই সমীকরণে y = 0 বসাইয়া যেটা পাবো সেই সমীকরণটা সমাধান করব। করে আমরা দুইটা রুট বা মূল পাবো t এর। একটা রুট আসবে 0, আর একটা রুট 0 না, অন্য কিছু আসবে। এই যেটা অন্য কিছু সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিচরণকাল। কারণ কি দেখো, শুরুতে অর্থাৎ t = 0, শুরুতে y = 0, আবার বিচরণকাল শেষে y = 0, কারণ এখান থেকে এখানে আসতে একটা সময় লাগছে না, সেই সময়টাই মূলত বিচরণ। তাহলে আমরা বলতে পারি y এর মান 0 হচ্ছে নিক্ষেপের মুহূর্তে এবং বিচরণকাল শেষে। তার মানে আমরা যে সূত্র সমীকরণটা বলছি y এর সমীকরণ, সেখানে যদি y = 0 বসাই তাহলে t এর দুইটা মান পাবো। একটা মান হবে 0 শুরুতে, আর একটা মান হবে বিচরণকাল, বুঝছো? তাহলে আমরা জানি যে y = সেই যেটা সূত্র সেটা আগে লিখি। তাহলে আমরা জানি y = v0 sin θ0 t -½ gt², এটা আমরা জানি। এই সমীকরণে y = 0 বসিয়ে পাই আমরা, এই সমীকরণে y এর পরিবর্তে কি বসাবো? 0 বসাবো। তাহলে কি হবে দেখো, 0 = v0 sin θ0 t -½ gt²। এখান থেকে যদি t কমন নিই তাহলে হয় t কমন নিলে হয় v0 sin θ0 -½ gt, ইকুয়াল হচ্ছে কত? 0। এবার সমাধান করি আমরা। সমাধান করলে বা যদি ইয়ে করি, দেখো t = 0 হয়, এখানে আমরা লিখতে পারি হয় t = 0 অথবা v0 sin θ0 -½ gt = 0। এখান থেকে লেখা যায় ½ gt সমান v0 sin θ0, gt সমান 2v0 sin θ0, t সমান 2v0 sin θ0 / g। তাহলে দেখো আমরা যদি সমাধান করি এই সমীকরণটাকে, তাহলে t এর দুইটা মান পাচ্ছি। একটা হচ্ছে t = 0 শুরুতে, আর একটা হচ্ছে t = 2v0 sin θ0 g। এই যে 2v0 sin θ0 / g t = এটাই হচ্ছে মূলত বিচরণ কাল। কারণ আমরা একটু আগে বলছি যে শুরুতেই t = 0 তে y = 0, আবার বিচরণ কাল শেষে y = 0। তাহলে বিচরণ কি হবে? বিচরণ কাল হবে 2v0 sin θ0 / g। আমরা পেয়ে গেছি। সুতরাং t সমান, বিচরণ কালকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল T দ্বারা। বিচরণ কাল ক্যাপিটাল T সমান 2v0 sin θ0 / g। এটা একটা সূত্র হয়ে গেছে। এই বিচরণ কালের সূত্র আমরা পেয়ে গেছি 2v0 sin θ0 / g। গত ক্লাসে আমরা উত্থান কালের সূত্র পড়েছিলাম যে tm, সেটাকে tm দ্বারা প্রকাশ করছি, এবং tm সমান ছিল v0 sin θ0 / g। আজকে পেলাম বিচরণ কাল হচ্ছে 2v0 sin θ0 / g। এখান থেকে বোঝা যাচ্ছে
বিচরণ কাল হচ্ছে উত্থান কালের দ্বিগুণ, উত্থান কালের দ্বিগুণ। তার মানে এখান থেকে এখানে আসতে যে সময় লাগে, এই ভূমি থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে যে সময় লাগে সেটা হচ্ছে উত্থান কাল, আর আবার ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে বিচরণ কাল। দেখা যাচ্ছে উত্থান কাল যা, বিচরণ কাল তার ডাবল বা দ্বিগুণ। এর মানে হচ্ছে উত্থান কাল যা হবে পতন কালও তা হবে। মূলত নিক্ষেপের পর সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময় লাগবে v0 sin θ0 বাই জি, আবার সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে সময় লাগবে v0 sin θ0 বাই জি। দুইটা যোগ করলে যা হবে সেটাই হচ্ছে তোমার বিচরণ কাল। টোটাল বিচরণ করছে কতটুকু, উত্থান এবং পতন দুইটা মিলে হচ্ছে আমাদের বিচরণ কাল। তাহলে বিচরণ কাল হবে 2 v0 sin θ0 বাই জি। এই আমাদের বিচরণ কাল আমরা বের করলাম, এটা একটা সূত্র হয়ে গেছে। হ্যাঁ, সূত্র বিচরণ কালের সূত্র 2 v0 sin θ0 বাই জি। এবার আমরা পাল্লা বের করবো, এগুলো আমরা মুছে ফেলি। আচ্ছা, পাল্লাটা মূলত কি, আমরা একটু আগে সংজ্ঞা লিখছিলাম বা বলছিলাম। পাল্লা হচ্ছে মূলত অনুভূমিক সরণ, অর্থাৎ কত দূরত্ব সে অনুভূমিক অতিক্রম করলো ভূমি থেকে নিক্ষেপের পর ভূমিতে পড়া পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ এক্স এর মানটাই হচ্ছে তোমার পাল্লা। এখন প্রশ্ন হচ্ছে এক্স এর কোন মানটা পাল্লা। এক্স তো অনেক মান আছে এখানে, যেমন আমি যদি এখানে ধরি তাহলে এক্স এর মান হচ্ছে 0। বস্তুটি যত উপরের দিকে যাবে এক্স এর মান তত বৃদ্ধি পাবে, এবং নিচের দিকে যখন নামবে তখন এক্স এর মান বৃদ্ধি পাবে। তাহলে এক্স এর কোন মানটা পাল্লা হবে, সর্বশেষ মানটা হবে পাল্লা। অর্থাৎ এখান থেকে এখানে আসতে যে সময় লাগে, মানে কি বিচরণ কাল সময় লাগে। আমরা বলতে পারি বিচরণ কালের মুহূর্তে বা বিচরণ কাল শেষে যেই অনুভূমিক সরণ সেটাই হচ্ছে পাল্লা। খেয়াল করো, এখান থেকে এখানে আসলো একটা সময় লাগছে, সেই সময়টা কি ক্যাপিটাল টি। সেই সময়ে যেই অনুভূমিক সরণ অর্থাৎ এক্স, সেই এক্স এর মানটাই হচ্ছে তোমার মূলত পাল্লা। অর্থাৎ বিচরণ কাল শেষে যেই অনুভূমিক সরণ হবে সেটাই হবে পাল্লা। মানে কি, আমরা এক্স যে সমীকরণ আছে আমরা পড়াইছি যে গত ক্লাসের আগের ক্লাসে, এক্স অনুভূমিক সরণ এক্স ইকুয়াল v0 cos θ0 t। এই যে টিটা হচ্ছে সময়। এখানে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে অর্থাৎ সময় বৃদ্ধি পেলে আমাদের অনুভূমিক সরণ বৃদ্ধি পায়। তো অনুভূমিক সরণ বৃদ্ধি পেতে পেতে যখন এখানে চলে আসবে, হ্যাঁ, তখন যে অনুভূমিক সরণ সেটাই মূলত পাল্লা। আর এখানে কখন আসছে, কতক্ষণে আসছে, বিচরণ কাল সময় আসছে। তা আমরা বলতে পারি টির পরিবর্তে যদি আমি ক্যাপিটাল টি বা বিচরণ কাল বসাই তাহলে আমরা পাল্লা নির্ণয় করতে পারবো। বুঝছো? তাহলে আমরা বলতে পারি বিচরণ কাল সময়ে যে অনুভূমিক সরণ ঘটে তাকে পাল্লা বলে। বিচরণ কাল সময়ে যে অনুভূমিক সরণ ঘটে তাকে বলে তোমার কি পাল্লা। বুঝছো? এবার আমরা জানি অনুভূমিক সরণ x ইকুয়াল v0 cos θ0 t। এই সমীকরণে স্মল টি সমান ক্যাপিটাল টি বসিয়ে পাই আমরা। এখানে স্মল টি যেটা, স্মল টিটা পরিবর্তে বসাবো ক্যাপিটাল টি, কারণ ক্যাপিটাল টি সময়ে যেই অনুভূমিক সরণ সেটা অ্যাকচুয়ালি পাল্লা। তাহলে যদি বসাই, হ্যাঁ, বসিয়ে পাই, বসিয়ে এবং একটা জিনিস, এবং এক্স ইকুয়াল আর বসিয়ে পাই। আমরা টির পরিবর্তে ক্যাপিটাল টি বসাইলে এক্স কিন্তু আর এক্স থাকবে না, সেটা হয়ে যাবে পাল্লা। অর্থাৎ এই অনুভূমিক সরণটাই হয়ে যাবে পাল্লা। পাল্লা মানে আর। তাহলে আমি এখন আর এক্স লিখবো না, এখন লিখবো আর। কখন লিখবো আর? যখন টির মান বিচরণ কাল ক্যাপিটাল টি এর সমান হবে, তখনকার ওই মুহূর্তে যে এক্স এর মানটা সেই মানটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাল্লা। এই কারণে আমি এক্স এর পরিবর্তে আর বসাবো, হ্যাঁ, আর স্মল টির পরিবর্তে ক্যাপিটাল টি বসাবো এই সমীকরণে x ইকুয়াল v0 cos θ0 t তে। তাহলে আমরা যদি বসাই কি দাঁড়ায়, সুতরাং আমরা লিখতে পারি r ইকুয়াল v0 cos θ0 ক্যাপিটাল টি, স্মল টি আর হবে না, এটা হয়ে যাবে ক্যাপিটাল টি। এবার মান বসাই v0 cos θ0 ক্যাপিটাল টির পরিবর্তে আমরা বসাবো একটু আগে যেটা পাইছিলাম, এই যে 2 v0 sin θ0 বাই জি, 2 v0 sin θ0 বাই জি। তাহলে ইকুয়াল কি দাঁড়ায়, এখানে হবে তোমার 2 v0 স্কয়ার sin θ0 cos θ0 বাই জি।
এটা দাঁড়ায় আর ইকুয়াল 2 বি নট স্কয়ার sin থিটা নট cos থিটা নট ডিভাইড বাই জি। আচ্ছা এবার উপরে যদি আমি লিখি আর ইকুয়াল হয়, হ্যাঁ আমরা বি নট স্কয়ার আলাদা করে ফেলি, তাইলে হবে বি নট স্কয়ার বা নিচে লিখি, এখানে দিয়ে লিখতে হবে, বুঝতে সুবিধা হবে। আমরা এখানে লিখতে পারি আর ইকুয়াল বি নট স্কয়ার 2 sin থিটা নট cos থিটা নট ডিভাইড বাই জি। আমরা আর ইকুয়াল এটা পেলাম, পাল্লা। এখন দেখো তোমরা এই ম্যাথে ত্রিকোণমিতি যদি পড়ে থাকো তাহলে ত্রিকোণমিতি দেখবা বা স্যাররা পড়াবে সামনে, এই 2 sin থিটা cos থিটা, এটা অ্যাকচুয়ালি sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, একটা সূত্র আছে, কেন এই তোমার একটা সূত্র আছে এই ত্রিকোণমিতিতে ম্যাথে, সেটা হচ্ছে sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, এটা একটা সূত্র। আচ্ছা এখন এখানে আমরা আর ইকুয়াল লিখতে পারি বি নট স্কয়ার sin 2 থিটা নট, আর থিটা নট হবে এক্ষেত্রে ডিভাইড বাই জি। হ্যাঁ বুঝছো, তাহলে sin 2 sin থিটা cos থিটা করে আমরা লিখতাম কি sin 2 থিটা, যেহেতু এটা সূত্র, তাহলে আমরা ফাইনালি পেলাম আর ইকুয়াল একটা সূত্র পেয়ে গেছি। দেখো সূত্রটা হচ্ছে আর ইকুয়াল বি নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই জি। এই হচ্ছে আমাদের পাল্লা। দেখো পাল্লার মানটা বা কত দূরে গিয়ে আঘাত করবে নির্ভর করবে বি নট স্কয়ার বি নটের উপর, অর্থাৎ কত বেগে আমি থ্রো করলাম, প্রক্ষক কত বেগে নিক্ষেপ করলাম, সেই প্রক্ষকের বেগের উপরে, জি এর মানের উপরে এবং অ্যাঙ্গেলের উপরে। দেখো এখানে অ্যাঙ্গেল একটা ফ্যাক্টর, sin 2 থিটা একটা ফ্যাক্টর, এখানে থিটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আমাদের পাল্লাও পরিবর্তন হবে। এই কারণে তোমরা দেখবা যে তুমি ডিল ছোড়া, ধরো তিনজন বাচ্চা বা হ্যাঁ 3টা ছেলে ডিল ছুড়লো, ডিল ছুড়লো, 3জন একই রকম শক্তির এবং 3জন একই বেগে ধরো ডিল ছুটছে। এখন একই বেগে ডিল ছুড়লো, দেখা যায় এর মধ্যে সবাই একই দূরত্বে নিতে পারে না, হ্যাঁ কারো রিলটা বেশি দূরে যায়, কারো রিল কম দূরে যায়। এর কারণ হচ্ছে নিক্ষেপ কোণ। 3টা বাচ্চা একই বেগে রিল ছুড়লেও তাদের ক্ষেত্রে নিক্ষেপ কোণ ভ্যারিয়েশন থাকতে পারে বা নিক্ষেপ কোণ আলাদা হতে পারে। এই নিক্ষেপ কোণের ভ্যারিয়েশনের কারণেই মূলত তাদের অতিক্রমণ দূরত্ব 3জনের ক্ষেত্রে 3 রকম, অর্থাৎ পাল্লা পরিবর্তন হয়েছে। এখন পাল্লার মানটা আমি যদি বলি যে যদি নিক্ষেপ কোণ একই থাকে, সেই ক্ষেত্রে পাল্লার মানটা নির্ভর করবে নিক্ষেপ কোণের উপরে, বা বলতে পারি sin 2 থিটা নটের উপরে। এবং sin 2 থিটা নটের মান যদি ম্যাক্সিমাম হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি পাল্লাও ম্যাক্সিমাম হবে। বুঝছো, ব্যাপারটা এরকম, ধরো 10জন ছেলে হ্যাঁ তীর ছুড়লো একই বেগে, এর মধ্যে একজন ফার্স্ট হলো, বুঝছো, সে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করছে, নিক্ষেপ করাতে তারটা সবচেয়ে দূরে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোণের থেকে বেশি কোণে নিক্ষেপ করলে দূরে যাবে না, আবার কম কোণে নিক্ষেপ করলে দূরে যাবে না, বুঝছো, এটাকে বলে সর্বোচ্চ পাল্লা, অর্থাৎ সবচেয়ে অধিক যাবে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করবে। প্রশ্ন হচ্ছে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করলে কেন সর্বোচ্চ দূরে যাবে বা সর্বোচ্চ সীমা অতিক্রম করবে। এর কারণ হচ্ছে দেখো এখানে যদি আমি নিক্ষেপের বেগটাকে স্থির রাখি, অর্থাৎ সবাই যদি একই বেগে নিক্ষেপ করে, মান ভি নটের মান যদি পরিবর্তন না করি, জির মান তো সবাই একই হবে যেহেতু একই স্থান থেকে নিক্ষেপ করছে, তাহলে এই ক্ষেত্রে আর এর মানটা নির্ভর করবে sin 2 থিটা নটের উপরে। তো তোমরা জানো sin 2 থিটা নটের একটা সর্বোচ্চ মান আছে, ম্যাক্সিমাম এত হতে পারে, এর চেয়ে বেশি হওয়া সম্ভব না, এবং সেই মানটা কত 1, সাইনের ক্ষেত্রে কত 1 বেশি হওয়া সম্ভব না। অর্থাৎ যদি sin 2 থিটা নট 1 হয়, থিটা নটের একটা মানের জন্য বা নিক্ষেপ কোণের জন্য যদি sin 2 থিটা নটের মান 1 হয়, সেক্ষেত্রে তোমার পাল্লা হবে সর্বোচ্চ। তো সেই সর্বোচ্চ পাল্লা হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে sin 2 থিটা নটের মান হবে 1। এটা আমরা এখন দেখাবো। এবং তাহলে sin 2 থিটা নট সমান 1 হলেই পাল্লা সর্বোচ্চ হবে। পাল্লা সেই সর্বোচ্চ কত? সেই সর্বোচ্চ পাল্লা কত হতে পারে বা আর ম্যাক্স কত হতে পারে? এটা বলে আর ম্যাক্স, পাল্লা ম্যাক্সিমাম আর সর্বোচ্চ পাল্লা। এটা কত হতে পারে আমরা এখন সেটা বের করব। তাহলে দুইটা জিনিস, প্রথমত সর্বোচ্চ পাল্লা শর্ত কি? শর্ত হচ্ছে sin 2 থিটা নট সমান 1, এটা হতে হবে। আরটা হচ্ছে সেই পাল্লার মান কত হবে, সেই সর্বোচ্চ পাল্লার মান কত হবে, আমরা এখন দুটো জিনিস বের করব। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি যে তোমার এটা মুছে ফেলি, এখন এগুলোর কাজ নেই।
আমরা লিখবো যে প্রথমে লিখবো সর্বোচ্চ পাল্লার শর্ত। এটা আলাদা করে পড়াচ্ছি কারণ অনেক সময় অনুধাবনে প্রশ্ন করে এখান থেকে। সর্বোচ্চ পাল্লার শর্ত, শর্তটা কি? আচ্ছা, আমরা জানি প্রথম আমরা আর এর সূত্রটা লিখি, পাল্লার যে সূত্র যেটা একটু আগে লিখছি সেটা লিখবো। বি নট স্কোয়ার সাইন 2 θ নট বাই জি, এটা হচ্ছে সূত্র। এখানে সাইন 2 θ নটের মান সর্বোচ্চ হলে, সর্বোচ্চ কত সেটা বলতো? 1, কারণ সাইন 2 θ নট 1 চেয়ে বেশি হওয়া সম্ভব না, আমরা স্কুলে দেখে আসছি। অর্থাৎ 1 হলে পাল্লা সর্বোচ্চ হবে, বুঝছো? যেহেতু সাইন 2 θ নটের উপর নির্ভর করতেছে, তাহলে শর্তটা কি? সাইন 2 θ নট সমান 1, বুঝছো? সুতরাং শর্ত হলো, এটা কার শর্ত? সর্বোচ্চ পাল্লা শর্ত। সুতরাং সর্বোচ্চ পাল্লা শর্ত হলো সাইন 2 θ নট সমান 1, এটা হইতে হবে। এটা হলেই তোমার পাল্লা হবে সবচেয়ে বেশি। তো সাইন 2 θ নট 1 মানে হচ্ছে সাইন 2 θ নট সমান লেখা যায়, তোমরা জানো যে সাইন 90 মান 1, আমরা এটা জানি। তাহলে সাইন 2 θ নট কে সমান যেহেতু 1, আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি 90 সাইন 90 ডিগ্রি। তাহলে 2 θ নট সমান 90 ডিগ্রি, θ নট সমান 90/2 সমান 45 ডিগ্রি। এই হচ্ছে তোমার, আমরা পেলাম যে θ নট যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ যদি তুমি নিক্ষেপ করো 45 ডিগ্রি কোণে, তাহলে তুমি সবচেয়ে বেশি দূরে নিতে পারবে। এর মানে হচ্ছে তুমি যদি নিক্ষেপ করো, একই বেগে 10 জন নিক্ষেপ করতেছে, এর মধ্যে ফার্স্ট হবে কে? যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে। আর 45 ডিগ্রি চেয়ে কম ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও সে ফার্স্ট হতে পারবে না, বেশি ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও ফার্স্ট হতে পারবে না। কারণ হচ্ছে কি? কারণ যদি 45 ডিগ্রি থেকে বেশি কোণ নিক্ষেপ করে, তাহলে সাইন 2 θ মান কিন্তু 1 হবে না, মানে হচ্ছে কম হবে। বুঝছো? কারণ ম্যাক্সিমাম মান তো 1 চেয়ে বেশি হতে সম্ভব না। আর যদি 45 থেকে বেশি ডিগ্রি নিক্ষেপ করে, তাহলেও 1 হচ্ছে কম হবে। ঠিক আছে? তাহলে সর্বোচ্চ পাল্লার শর্ত কি? শর্ত হচ্ছে θ নট, অর্থাৎ নিক্ষেপ কোণ হইতে হবে 45 ডিগ্রি। এটা অনুধাবনে আসতে পারে, এই কারণে আমি লেখা দিলাম। এবার আসো, সেই পাল্লার মানটা কত হবে? সেই সর্বোচ্চ পাল্লার মানটা কত হবে? এটা কীভাবে বের করবো? আমরা আর এর সূত্রের সমীকরণে আর এর পরিবর্তে লিখবো আর ম্যাক্স, যেহেতু পাল্লা সর্বোচ্চ। আর সাইন 2 θ এর পরিবর্তে আমরা লিখবো 1, কারণ এটা তো 1 ধরেই আমরা পাল্লা সর্বোচ্চ পাবো। তাহলে লিখতে পারি, সুতরাং সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্স সমান বি নট স্কোয়ার বাই জি। এটা হবে কি? বি নট স্কোয়ার বাই জি। সাইন 2 θ আউট হয়ে গেছে। কেন আউট হয়েছে? ওই সাইন 2 θ এর তো 1 বসে গেছে, 1 তার লেখা লাগবে না। তাহলে আর ম্যাক্সের সূত্র যদি সর্বোচ্চ পাল্লা বলে, তাহলে আমরা বি নট স্কোয়ার বাই জি এই সূত্র ব্যবহার করব। আর যদি বলে শুধু পাল্লা কত, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো বি নট স্কোয়ার সাইন 2 θ নট ডিভাইড বাই জি। এই মোটামুটি আমাদের সবগুলোই গেছে, সবগুলো আমরা বের করে দেখাচ্ছি। বিচরণ কাল দেখালাম, পাল্লা দেখালাম, সর্বোচ্চ পাল্লা দেখালাম। পক্ষেপক্ষে আমাদের মোটামুটি প্রাথমিক যে পক্ষেপক্ষটা, মূল পক্ষেপক্ষটা আমাদের এখানে শেষ। আমরা এখন যে 3টা রাশি বের করছিলাম, হ্যাঁ, বিচরণ কাল, পাল্লা, সর্বোচ্চ পাল্লা, এর উপর আমরা একটা ছোট একটা অঙ্ক করি, তাহলে এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হবো। আমরা একটা অঙ্ক করি, একটা তীর ছোড়ার কথা বলি। 1 নম্বর অঙ্ক, একটি তীর ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ, আকাশের দিকে ছোঁড়া হলো। বুঝছো? আকাশের দিকে ছোঁড়া হলো। একটা তীরকে বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে আকাশের দিকে তীর্যকভাবে ছড়া হয়েছে। এখান থেকে কি বের করতে হবে? প্রশ্ন ক, তীরটির বিচরণ কাল ও
পাল্লা নির্ণয় করা। এই তীরটি কতক্ষণ বিচরণ করবে শূন্যে সেটা বের করতে হবে, আর কত দূরে গিয়ে আঘাত করবে অর্থাৎ পাল্লা বের করতে হবে। আর একটা প্রশ্ন আমরা বের করবো। একই বেগে নিক্ষেপ করে, বা এই বেগে নিক্ষেপ করে, বলতে পারি একই না বলে এই বেগে নিক্ষেপ করে তীরটিকে সর্বোচ্চ কত দূরে নেয়া যাবে, অর্থাৎ এই বেগে নিক্ষেপ করে আমি সর্বাধিক কত দূরে অতিক্রম করতে পারবো, অর্থাৎ সর্বোচ্চ পাল্লা আমার কাছে চাইছে। তাহলে প্রথম প্রশ্ন আমার কাছে চাইছে বিচরণ কাল ক্যাপিটালটি এবং পাল্লা আর চাইছে। দ্বিতীয় প্রশ্নে বলছে যে একই বেগে নিক্ষেপ করে, অর্থাৎ অ্যাঙ্গেল চেঞ্জ করার কথা বলতেছে, যদিও উল্লেখ করে না কিন্তু বোঝা যাচ্ছে এটা সর্বোচ্চ কত দূরে নেওয়া সম্ভব হবে। তাহলে কিভাবে সম্ভব হবে? ওই যে 45 ডিগ্রি কোণ নিক্ষেপ করলে আমরা 3 ডিগ্রি যদি না করে 45 ডিগ্রি নিক্ষেপ করি তাহলে সর্বাধিক কত দূরত্ব অতিক্রম করতে পারে বা পাল্লা কত হতে পারে সেটা তোমাকে বের করতে বলছে খতে, অর্থাৎ আর ম্যাক্স বের করতে হবে। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটা সলিউশন করি। প্রথমে বের করতে হবে পাল্লা, বিচরণ কাল এবং পাল্লা। আমরা এগুলো বের করার আগে ডেটাগুলো একটু লিখে রাখি, কি কি ডেটা দেয়া আছে। এখানে নিক্ষেপ কোণ দেয়া আছে, নিক্ষেপ কোণ থিটা নট 30 ডিগ্রি। আচ্ছা, আদি বেগ v নট 20 মিটার পার সেকেন্ড। g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বের করতে হবে ক্যাপিটাল টি সমান ওয়াট, এরপরে বের করতে হবে বিচরণ কাল, বের করতে হবে ক্যাপিটাল টি, পাল্লা আর সমান ওয়াট। আমরা এটা কয়ের সলিউশন করতেছি, কয়েরটা পরে আসতেছি। তো প্রথমে আমরা টি বের করি। টি এর সূত্র কি আমরা একটু আগে দেখেছি। টি এর সূত্র হচ্ছে 2b নট sin থিটা নট বাই জি। 2 b নটের মান বসাই, 2 ইন্টু 20 ইন্টু সাইন কত ডিগ্রি নিক্ষেপ করা হয়েছে 3 ডিগ্রি বাই 9.8। বুঝছো? 2b নট sin 30 ডিগ্রি ডিভাইড বাই জি। এই সমীকরণ থেকে আমরা sin 30 মান বসাইয়া এখানে টির মানটা বের করতে পারি। এবার আমরা টি সমান একটা আনসার পাবো। তোমরা এটা করে ফেলবা নিজেরাই, বাসায় ক্যালকুলেটর করে ফেলো। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের বিচরণ কাল। এরপরে আসো আমরা পাল্লা বের করব। পাল্লা হচ্ছে আর এর সূত্র কি v নট স্কয়ার। এখন কিন্তু যদি শুধু পাল্লা বলে সেক্ষেত্রে কিন্তু sin থিটা থাকবে। v নট স্কয়ার sin 2 থিটা নট বাই জি। v নট এর মান বসাই, 20 স্কয়ার sin 2 থিটা নট 2 ইনটু 30 বাই 9.8। হ্যাঁ, এটা 400 sin 60 ডিগ্রি ডিভাইড বাই 9.8। এখান থেকে আমরা আর বের করতে পারবো। sin 60 ডিগ্রি মান বসাইয়া ক্যালকুলেটর দিয়ে আমরা এর মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা পাল্লা বের করলাম। বুঝছো? তাহলে বিচরণ কাল এবং পাল্লা দুটোই আমাদের বের হবে। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবো। আচ্ছা, এরপরে ক্ষয়ের যেই অংশটা বলছে, ক্ষতে বলছে যে ম্যাক্সিমাম কত দূরে নেওয়া যাবে, অর্থাৎ আর ম্যাক্স বের করতে হবে। আর ম্যাক্সের সূত্র কি? আর ম্যাক্স সূত্র হচ্ছে আমরা পড়েছি v নট স্কয়ার বাই জি। এবার তুমি v নটের মান বসাও, কত 20 স্কয়ার ডিভাইড বাই 9.8, 400 বাই 9.8। এই হচ্ছে তোমার আর ম্যাক্স। বুঝছো? তাহলে এখান থেকে আমরা সর্বাধিক কত দূরে যায় সেটা বের করতে পারবো। আর যদি বলে যে কীভাবে নিক্ষেপ করলে এই দূরত্ব পৌঁছানো সম্ভব হবে, তাহলে বলে দেওয়া যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবে। বুঝছি? এটা অ্যাড করে দিই। প্রশ্ন দিতে পারে যে কীভাবে নিক্ষেপ করলে সর্বাধিক দূরত্ব নেওয়া যাবে এবং সর্বাধিক দূরত্ব কত হবে। সেক্ষেত্রে আমরা শর্তটা দিয়ে দেবো, সর্বাধিক পাল্লা শর্ত দিয়ে দেবো এবং শর্ত মেনে আর ম্যাক্স সমান যে সূত্রটা সেই সূত্র অনুযায়ী আর ম্যাক্সটা আমরা দিয়ে দেবো। বুঝছো? ওকে, আজকে পর্যন্ত থাকুক। আমাদের পক্ষের প্রথম পার্টটা শেষ হয়েছে বা মূল পক্ষের শেষ হয়েছে। এরপর আমরা বইতে আরেক ধরনের পক্ষেপক্ষ আছে সেটা দেখাবো। হ্যাঁ, আর আরেকটা পক্ষেপক্ষ আমরা পড়াবো, সেটা বইতে নাই, তবে ইম্পর্টেন্ট, আমরা দেখাবো সেটা পরে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।